হাসনা গোসল সেরে ঘরে ঢুকল। চুলের ভেজা পানিতে শাড়ির পেছনের অনেকটাই ভিজে গেছে। আর একটু পরেই আসিফকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন হামির আর হাসনা। স্বামীর কাপড়চোপড় সব ইস্ত্রি করে রেখেছেন রাতের বেলায়। আসিফের অনেক পুরনো অভ্যাস টানটান জামাকাপড় পরার। একটু ভাঁজ থাকলেও তিনি সেটা আর গায়ে দেন না। হাসনা যত্নের সাথে সব ইস্ত্রি করা জামাকাপড় ব্যাগে রাখলেন। মেডিসিন আর সব রিপোর্টস আলাদা আলাদা ব্যাগে নিলেন। স্বামীর জন্য করা কাজগুলো হাসনা এতটাই মনোযোগ দিয়ে করছিলেন যে টের পাননি আসিফ কি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছেন। হাসনার ভেজা শরীরের গন্ধ আসিফের নাসারন্ধ্র হয়ে রক্তের কণিকায় যেন এক অদ্ভুত নেশার মতো মিশে যাচ্ছে। তীব্র আকাঙ্ক্ষাগুলি অস্থি পিঞ্জরে হাপিত্যেশ করছিল। এত শুধু দৈহিক চাহিদার বার্তা না, বরং প্রেমের দৈবসুধা, যার তৃষ্ণা আসিফের ফুরায় না। তোমার তনুর স্নিগ্ধ নেশা নয়নে আনে ঘোর। রাত্রি বলে মুচকি হেসে নাইবা হলো ভোর। স্বামীর কণ্ঠের মাধুর্যতায় হাসনা থমকে যান। অবাক হয়ে দেখেন স্থান, কাল, বয়স সবকিছুর সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আজও প্রেমের সৌরভে মুখরিত তার একান্ত মানুষের হৃদয়। হাসনা আসিফের কাছে এসে বসেন। মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলেন, ভালোবাসি, নিজেকে ভুলে, সব বাধা পেরিয়ে, সব সীমা ছাড়িয়ে। অনেক সুন্দর লাগছে, ঠিক শিশির ভেজা ফুলের মতো। শুধু একটা কমতি আছে। আসিফ সাহেবের কণ্ঠে অদ্ভুত মাদকতা। কি? চোখে কাজল দাওনি কেন? তোমার লেপ্টে যাওয়া কাজল আমার কত প্রিয় ভুলে গেছ। ডান হাত দিয়ে স্ত্রীকে বুকের ওপর টেনে আনেন আসিফ। হালকা করে হাত বুলিয়ে দেন হাসনার চোখে মুখে। এদিকে লজ্জায় হাসনার সর্বাঙ্গে যেন কাঁপন ধরে। আজও এই মানুষটার স্পর্শে ওই জাদু রয়ে গেছে ঠিক প্রথম দিনের মতো। আসিফের অসাড় হয়ে থাকা বাম হাতটা তুলে হাসনা নিজের বুকের সাথে জড়িয়ে বলেন, আমার সাথে ওয়াদা করো তুমি সুস্থ হয়ে যাবে। নিজেকে আর কষ্ট দেবে না। ভাগ্যে কি আছে জানি না, তবে তোমাকে ফেলে ওই পারেও শান্তি পাবো না। হাসনা, আবার বাজে কথা বলছো। এবার কিন্তু সত্যি ভালো হবে না। আমি রেগে গেলে কিন্তু আর কথা বলবো না। আসিফ হাসনার কপালে চুমু খেয়ে বলেন, তোমার রাগ ভাঙানোর জন্য হলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করব। প্রমিজ। প্রেম তখনই স্বর্গীয় সুধা হয়ে ধরা দেয় যখন দেনা পাওনার হিসাবের খাতা বন্ধ করে দুটো মানুষ একে অপরের মুগ্ধতার আবেশে ডুবে থাকে। কি চাই, কেন চাই, এই সব সমীকরণকে তুচ্ছ করে যখন দুজনে শুধু তোমাকেই চাই এই সিদ্ধান্তে আসতে পারে, ভালোবাসা তখন সুবাস ছড়ায় স্বেচ্ছায়, সগৌরবে। হাসনা আর আসিফ নিঃসন্দেহে সেই গৌরবের ভাগিদার। আসিফকে যখন গাড়িতে তোলা হবে তার আগ মুহূর্তে আব্দুর রহমান অনেকক্ষণ ধরে দোয়া পড়ে ছেলের মাথায় ফু দেন। তারপর আসিফের কপালে হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমারে ঠিক হইতে হইব। আমার পায়ে এখন আর ওই জোর নাই। তোমাগো হাত ধইরা আমারে হাঁটতে হইব। তোমাগো কান্ধে কইরা আমারে কবর পর্যন্ত যাইতে হইব। আমার আল্লাহর সাক্ষী আছেন, এটার থেইকা বেশি আমার আর কিছু চাওয়ার নাই। তুমি সুস্থ হইয়া আসো, আসিফ। বুড়া বাপের লাঠি হইয়া ফিরা আসো। এত বছর পরে পিতার স্নেহের অপ্রত্যাশিত প্রকাশ দেখে আসিফ নিজেকে আটকাতে পারলেন না। ফুপিয়ে উঠে বললেন, বাবা, আপনাকে অনেক মিস করি। অনেক ভালোবাসি আপনাকে। ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে আব্দুর রহমান বলেন, আমিও তোমাগো অনেক ভালোবাসি। কইতে পারিনি সারা জীবন। আমার ভুল তোমরা মাফ কইরা দিও। বৃদ্ধ পিতা আজ এত বছর পরে সন্তানের স্নেহের কাছে আত্মসমর্পণ করলেন। রহমান সাহেবের আশীর্বাদের হাত আসিফের মাথায় থাকলেও তার দৃষ্টি ছিল হামিরের দিকে। ওই দৃষ্টিতে ছিল অপরাধের দায়মুক্তির প্রার্থনা। হামির জন্মদাতার সেই আকুতিকে উপেক্ষা করেই ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়ি স্টার্ট করার জন্য। হাসনা এসে আয়শা আর শিউলির কাছ থেকে বিদায় নিলেও বেলির দিকে ফিরে চাইলেন না। অর্ক মোটরসাইকেল বসে আছে চাচাদের এগিয়ে দেওয়ার জন্য। গোটা পরিবারের সবাই যেন এক পাশে আর বেলি একা দাঁড়িয়ে অন্য পাশে। কেউ ওর দিকে তাকালো না, কেউ ওকে কিছু বলল না। এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে বেলির হৃদয়ের সর্বত্র। সকলের অবহেলার তীক্ষ্ণ ফলার সামনে বেলির অনুভূতিগুলো যেন ক্ষতবিক্ষত হচ্ছিল। অথচ মুখে একটা আনবার সাহস ছিল না। বেলি অর্কের দিকে নিষ্পলক হয়ে তাকিয়ে থাকে। ভালোবাসার উপলব্ধি তো অনেক আগেই হয়েছিল। অবুঝ বেলি তখন সেটা বুঝতে পারেনি। কিন্তু আজ যখন প্রথমবার বুক ভরা আকুতি নিয়ে অর্কের দিকে তাকালো, সেখানে আবেগের লেশমাত্র খুঁজে পেল না। যা ছিল তার পুরোটাই সম্পর্কের নিষ্প্রাণ সমাধির মতো। দুপুরের খাবার খেয়েই শিউলি আর ওয়াকিল সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বান্দরবনে যাওয়ার আগে কিছু খুঁটিনাটি কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে।
এই কয়েকদিন আসিফ সাহেবের অসুস্থতার জন্য আর কোনো কাজ করা হয়নি। যাওয়ার সময় শিউলি আলাদা করে বেলিকে ডেকে নিয়ে বলল, অর্কের সাথে তোর কি কিছু হয়েছে? ওর চোখ মুখ এমন লাগছিল কেন? মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। সকাল থেকেই দেখছি কেমন চুপচাপ। বোনের কথা শুনে বেলি যেন আরো বেশি জড়সড় হয়ে যায়। কোনোরকমে মাথা নেড়ে বলে, না হাপাই, কিছু হয়নি। বেলি, আর কোনো বোকামি করিস না বোন। কিছু হয়ে থাকলে আমাকে জানা। তোর নতুন কোনো ভুল সহ্য করার ক্ষমতা এই পরিবারের কারণেই। অর্ক বিদেশ চলে যাচ্ছে, মানছি পড়াশোনা করার জন্য যাচ্ছে, কিন্তু ও যাওয়ার আগে অ্যাটলিস্ট চেষ্টা কর যেন কিছুটা হলেও স্বাভাবিক হয় তোদের সম্পর্ক। আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস তো? শিউলিকে জড়িয়ে ধরে বেলি এবার দৃঢ়ভাবে বলল, যা ক্ষতি হওয়ার ছিল সেটা হয়ে গেছে আপাই। এবার সব ঠিক হবে। তুমি দেখে নিও, আমি সব ঠিক করে দেব। তাই যেন হয়। আল্লাহ তোর সহায় হন। বোনের কপালে চুমু দিয়ে শিউলি গাড়িতে ওঠে। ভাগ্নিকে আদর করে বেলি বোন আর দুলাভাইকে বিদায় দিল। বিকেলে চা বানিয়ে বেলি আয়শা বেগমকে তার ঘরে যেয়ে দিয়ে আসলো। খুব করে চাইছিল বড় মা ওকে নিজের পাশে বসিয়ে আদর দেবেন, সাহস দেবেন। কিন্তু আয়শা বেগমের নিষ্পৃশ্যতা বেলির ভগ্ন হৃদয়কে যেন আরো দক্ষতার সাথে খণ্ডিত করল। বেলি নিজের ঘরে এসে থম ধরে বসে আছে। অর্ক সেই যে সকালে বের হয়েছে এখনো ফেরেনি। গতকাল রাতে ছাদে বেলি অন্য এক অর্কের দেখা পেয়েছিল। চেনা মানুষটার ওই রূপ বেলির কাছে অনেকটাই অচেনা মনে হচ্ছিল। না চাইতেও বেলির বারবার মনে পড়ছে অর্ক আর ওর মধ্যেকার কথোপকথন। কি ভয়ানক আর নিষ্ঠুর ছিল অর্কের বলা একটা শব্দ। কি বলছো তুমি এসব? কি হয়েছে তোমার? বেলি অর্কের বাহু আঁকড়ে ধরে বলে। ওর কণ্ঠে যেন ধ্বনিত হয় হাহাকার। অর্ক বেলির হাত সরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে বলল, তুমি কখনো ধোঁকা খাওনি বেলি? খেলে বুঝতে পারতে এর অনুভূতি কতটা বিষাক্ত হয়। নিঃশ্বাসের মাঝে যখন অবিশ্বাস বাসা বাঁধে, তখন ধুকে ধুকে বেঁচে থাকার চাইতে বেটার হলো হয় মরে যাও আর না হয় মেরে ফেলো। অ্যাটলিস্ট বারবার মরার চাইতে একবারে সব শেষ করে দেওয়া ভালো। বেলি দুচোখে অবিশ্বাস নিয়ে শুনছিল অর্কের কথা। এও কি সম্ভব? এতগুলো মাস পাহাড়ের মতো অটল থেকে যে মানুষটা ওকে আগলে রাখলো আজ সেও ওকে পাথরের মতো আঘাত করছে। আমি তোমাকে কষ্ট দিয়েছি মানছি, কিন্তু ধোঁকা দেইনি। কেন বলছো এ কথা? তোমার সাথে করা নিজের সব দোষ আমার মনে আছে অর্ক, কিন্তু দোহাই লাগে ওই কয়েকটা ছবি দেখে তুমি এভাবে বলো না। আমি সহ্য করতে পারবো না। বেলি নিজের পায়ে দাঁড়াবার বল পাচ্ছিল না। স্থানুর মতো বসে থেকে মিনতি করল অর্ককে। কিন্তু আজ না ভাগ্যের দিশা বেলির পক্ষে আর না অর্কের ভালোবাসার প্রত্যাশা। চারিদিকে শুধু ভাঙ্গনের প্রলয়ঙ্কারী হাহুতাশ। অর্ক বেলির কাছে এসে দাঁড়ালো। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে প্রশ্ন করবার আগে নিজের দিকে তাকাও বেলি। দেখবে পুষ্পের আড়ালে তুমি কত বিষাক্ত কাঁটা লুকিয়ে রেখেছ। আফসোস তোমাকে বুঝতে আমার অনেক বেশি সময় লেগে গেল। বাট আর না, নিজেকে কথা দিয়েছিলাম যত যাই হোক আমাদের মাঝে শুধু ভালোবাসার ফাল্গুন থাকবে। কিন্তু এখন ওয়াদা রইল যা তুমি আমাকে দিয়েছ তার কয়েক গুণ তুমি ফেরত পাবে। গেট রেডি বেলি, ইটস টাইম টু প্লে ব্যাক। কথাগুলো বলে অর্ক আর এক মুহূর্ত দাঁড়ালো না। হতভম্ব বেলিকে ছাদে একা ফেলেই চলে গেল। অনেক টক মিষ্টি স্মৃতির সাক্ষী ছিল যে চিলেকোঠা আজ সেখানে শুধুই শূন্যতার মৌন মিছিল। বেলির চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুর ফোঁটা ওকে বর্তমানে নিয়ে আসলো। চোখ মুছে বেলি ডায়েরির শেষ পাতা খুলে সেখানে লেখা শুরু করলো। তোমার আর আমার সম্পর্কের শুরুটা আমাদের ইচ্ছে মাফিক হয়নি। এই ভুলের গ্লানি আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু ওয়াদা রইল মুর্তজা রহমান অর্ক, আজ থেকে এই কাহিনীর প্রতিটা অধ্যায় শুধু প্রাপ্তি থাকবে। আমি উনাইসা রহমান বেলি কথা দিচ্ছি আজকের রাত আমাদের দুজনের দূরত্বের শেষ রাত হবে। কাল তুমি তোমার অর্ধাঙ্গিনীর কাছ থেকে নিজের সব অধিকার বুঝে পাবে। আমাদের মাঝে আর কোনো অভিযোগ থাকবে না। ভালোবাসা কি সেটা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। কিন্তু আর না, তোমার ভালোবাসা কাল স্বেচ্ছায় তোমার কাছে সমর্পণ করবে। কোনো দ্বিধা ছাড়াই নিজের সবটুকু নিয়ে শুধু তোমার হবে। বেলি ডায়েরি বন্ধ করে ওদের বিয়ের ছবিটা হাতে নিয়ে বলল, ডায়েরির শেষ পাতায় আমি শপথ করেছি অর্ক, আর কোনো ভুলের জায়গা হবে না আমাদের মাঝে। যে পাতাগুলো খালি আছে, সেখানে শুধু আমাদের প্রাপ্তির পূর্ণতা থাকবে। তার আগে একটা অসমাপ্ত কাজ আছে। তোমার সাথে একটা সুন্দর সকাল রচনা আগে আগে অতীতের কালো অধ্যায়টাকে দাফন করা দরকার।
নিজের জন্য না হলেও শুধু তোমার জন্য ফিরোজকে ওর জায়গাটা দেখাতেই হবে। এরপর বেলি দায়মুক্ত হয়ে তোমার কাছে আসবে। বেলি ফিরোজের দেওয়া সব গিফট, ওকে লেখা নিজের সব চিঠি যেগুলো কখনো দেওয়া হয়নি একসাথে করে টেবিলের ওপর রাখল। জিনিসগুলো হাত দিয়ে ধরতেও ওর ঘৃণা হচ্ছিল, কিন্তু শেষ। আজকের পরে অর্কের স্ত্রীকে আর কোনো পঙ্কিলতা ছুঁতে পারবে না, এই পণ আজ বেলি মন থেকে করল। বেলি অর্ককে ছাদে যেতে দেখে দৌড়ে বের হয়। কেমন অসুস্থ দেখাচ্ছে ওকে, চোখ মুখ বসে গেছে। বেলির বুকটা ফেটে যায় অর্ককে দেখে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার গরম করছি। প্লিজ, যত খুশি রাগের পরে দেখাও, আগে খাবার খেয়ে নাও। বেলিকে রান্নাঘরে যেতে দেখেও অর্কের কোনো ভাবান্তর হয় না। বাসায় ফেরার আগেই ফিরোজের মেসেজ পেয়েছে। মানুষ খুন করার মতো রাগ ওর মাথায় চেপে আছে, অথচ অর্কের আচরণ বরফের মতো শীতল। অর্ক বেলির ঘরে ঢুকে দেখে টেবিলের ওপর রাখা কিছু চিঠি। ধীরে পায়ে হেঁটে অর্ক একটা চিঠির খাম তুলে নেয়। দাঁত চেপে তাকিয়ে দেখে নীল কালি দিয়ে লেখা বেলির হস্তাক্ষরে ফিরোজ নামটা। অর্ক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। নিজের ঘরে যে দরজা আটকে দেয়। বন্ধ কামরায় সিগারেটের ধোঁয়ায় শুধু নিজেকেই না, বরং হৃদয়ের সব অনুভূতির সব পোড়াতে থাকে। বেলির হাজারো মিনতি শুনেও অর্ক সাড়া দেয় না। সকালে ঘুম থেকে উঠেই বেলি সবার জন্য নিজ হাতে নাস্তা বানিয়ে তারপর কলেজে যায়। অর্ক ঘর থেকে বের হয়নি আর। ওর ফোনও বন্ধ। বেলি তাই একাই চলে গেল কলেজে। দুপুর পর্যন্ত একটানা ক্লাস ছিল। বেলি রাতের খাবার, সকালে নাস্তা কিছুই করেনি। কেমন মাথা ঘুরাচ্ছে ওর। শেষ ক্লাসটা কোনোমতে করে ও কলেজ থেকে বেরিয়ে যায়। বেলির যাওয়ার কিছুক্ষণ পরেই অর্ক আসে ওকে নিতে। মনের মধ্যে যতই রাগ পুষে রাখুক না কেন, সকালে ও নাস্তা না করে বের হয়েছে শুনে অর্ক নিজেকে আটকাতে পারেনি কলেজে আসতে। মিতুল অর্ককে দেখেই দৌড়ে আসে। ন্যাকা সুরে বলে, ভাইয়া, আপনি আজকে শুধু শুধু কষ্ট করলেন। বেলি তো আগেই চলে গেছে। চলে গেছে মানে? কখন গিয়েছে? কার সাথে? অর্কের মাথায় সন্দেহটা যেন না চাইতেন চলে আসে। ও ক্লাস শেষ করেই চলে গেছে ভাইয়া। দেখলাম একাই বের হয়ে গেল। আপনাকে ও ফোন করে জানায়নি? অর্ক মিতুলের প্রশ্নের জবাব না দিয়ে বাইক স্টার্ট দেয়। বেলির নাম্বার বন্ধ দেখাচ্ছে। অর্কের মাথায় খুনে রাগ চেপেছে। নোংরা যে সন্দেহটা বারবার জানান দিচ্ছে সেটা যেন সত্যি না হয় এই প্রার্থনাই করছে ও। না হলে আজ সব শেষ হয়ে যাবে। অর্থহীন হয়ে পড়বে সম্পর্কের পরিভাষা। তীব্র গতিতে বিপজ্জনকভাবে অর্ক বাইক চালাচ্ছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু বেপরোয়া অর্ক আর কিছুর পরোয়া করে না। আজকে সব তছনছ করে দেওয়ার মতো ধ্বংসাত্মক মানসিকতা কাজ করছে ওর। বিকেল থেকে অসম্ভব ঠান্ডা বাতাস বইছে। কুয়াশার তীরতায় অনেক দ্রুতই সন্ধ্যা হয়ে গেল আজ। আয়েশা বেগম শ্বশুরের জন্য ফ্ল্যাক্সে গরম চা করে তার ঘরে দিয়ে এসেছেন। অর্ক আর বেলি এখনো ফেরেনি। বেলির ফোন বন্ধ আর অর্ক কল রিসিভ করছে না। আয়েশা বেগমের মনের মধ্যে কেমন কুগাইছে। নামাজ পড়ে এসে আবারও ফোন হাতে নিলেন। মনে মনে প্রার্থনা করলেন, আল্লাহ রহম করো, আর কোনো অনর্থ যেন না হয়। হঠাৎ ঝড়ের বেগে প্রবেশ করে অর্ক। বেলির হাত শক্ত করে ধরে রেখেছে ও। ছেলের মুখের দিকে তাকিয়ে আয়েশা বেগমের কলিজায় কাঁপন ধরে যায়। আবার কি হলো? কি হয়েছে অর্ক? কোথায় ছিলি তোরা? কতবার ফোন করলাম অথচ একবারও রিসিভ করলি না। বেলির চুপসে যাওয়া ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে আয়েশা বেগম আবার বলেন, বেলির কি হয়েছে? তুই এভাবে ওর হাত ধরে রেখেছিস কেন? অর্কের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। কতটা ক্রোধ ওর মাঝে ঝড় তুলছে তার আলামত যেন ওই রক্তাভ চোখে খেলা করছে। মা, বেলিকে আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি। আজ যদি কেউ মরেও যায় তাও আমার ঘরে আসবে না। হতভম্ব আয়েশা বেগমের মনে প্রশ্নের ঝড় তুলে অর্ক বেলিকে টানতে টানতে নিজের সাথে নিয়ে যায়। দরজা বন্ধ করার প্রচণ্ড শব্দটা যথেষ্ট ছিল বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার মধ্যে আতঙ্কের তীব্র স্রোত বইয়ে দেওয়ার জন্য। অর্ক ঘরে ঢুকে বেলিকে ছুঁড়ে ফেলে মাটিতে। বেলি ছিটকে পড়ে আহ করে ওঠে। কিন্তু অর্ক সেদিকে ভ্রুক্ষেপ করে না। স্টাডি টেবিল থেকে সবকিছু ফেলে দেয় মাটিতে। চেয়ারটা লাথি মেরে ফেলে দেয়। বেলি ছোট বাচ্চার মতো কাঁপছিল। ভয়ে ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। ও কোনো মতে ওঠার চেষ্টা করে। অর্ককে কিছু বলার চেষ্টা করতেই ফ্লাওয়ার ভাস ভেঙে পড়ার আওয়াজে থেমে যায়। ভাঙ্গা একটা টুকরো বেলির হাতে যে আঘাত করে। ফিনকি দিয়ে রক্ত বের হতে দেখেও যেন অর্কের হুঁশ ফেরে না। ও নিজে কাচের টুকরো পায়ে মারিয়ে এগিয়ে যায় বেলির কাছে। বেলির হাত ধরে জোর করে দাঁড় করায়।
পায়ের ব্যথায় বেলির চোখমুখ কুঁচকে যায়। তবুও সাহস করে বলল, তুমি আমার কথা শোনো। যা তুমি ভাবছ তা সত্যি না। প্লিজ, আমাকে বলতে দাও একবার। অর্ক, খবরদার, তুমি আমার নাম তোমার মুখে উচ্চারণ করবে না। সেই অধিকার আর তোমার নেই। ডিড ইউ গেট দ্যাট? অর্কের চিৎকারে বেলি কুকড়ে ওঠে, ভয়ে মনে হচ্ছে ওর দম বন্ধ হয়ে আসবে। বেলি অর্ককে জড়িয়ে ধরতে চায়, আশ্রয় নিতে চায় ওর বুকে। কিন্তু আজ যেন অর্ক প্রস্তরের চেয়েও বেশি পাষাণ। বেলি চেয়েও ওর অনুভূতিকে স্পর্শ করতে পারে না। তুমি যা ভাবছ তা ঠিক না। আমি ফিরোজের সাথে দেখা করতে গিয়েছি শুধু। উদ্ধৃতি চিহ্ন। বেলি শেষ করতে পারে না ওর কথা। তার আগেই অর্ক বলে ওঠে, শুধু কি অসমাপ্ত প্রেম কাহিনীকে সম্পূর্ণ করতে গিয়েছিলে? তাই তো, ফিরোজের ছোঁয়ায় নিজেকে নতুন করে খুঁজতে গিয়েছিলে, তাই না বেলি? এবার বেলি টের পারল অর্কের শব্দের বিষাক্ত ছোবল। ও ছিটকে সরে যেতে চায় অর্কের হাত কাছ থেকে, কিন্তু অর্ক বেলিকে টেনে আরো কাছে নিয়ে আসে নিজের। এক হাতে ওর গাল দুটো চেপে ধরে বলে, কেন, কেন করলে এমনটা? ফিরোজের কাছে আমাকে হারিয়ে কি পেলে, বেলি? ওর স্পর্শে এমন কি ছিল যা আমার স্পর্শে তুমি খুঁজে পাওনি? কিসের মোহে তুমি আমার সব অনুভূতিকে আজকে মেরে ফেললে? আরে আমি কাকে কি বলছি? যার চরিত্রে নোংরামি ছাড়া আর কিছু নেই সে কিভাবে এই বৈধ সম্পর্কের বিশুদ্ধতা বুঝবে? এতক্ষণ ধরে বেলি চুপ করে অর্কের সব অভিযোগ শুনছিল এই আশায় যে রাগ দেখিয়ে হলেও অর্ক বেলির ওপর নিজের অধিকার খাটাচ্ছে। কিন্তু এবার সে ভ্রম তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভালোবাসার মানুষের চোখের নৃশংসতা তো বেলি সহ্য করে নিয়েছিল, তবে এই লাঞ্ছনার ভার আর নিতে পারল না। বেলি দু হাত দিয়ে অর্কের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল। চিৎকার করে বলল, ছি, এই তোমার ভালোবাসা? এত নোংরা তোমার চিন্তা? এই মানসিকতা নিয়ে তুমি দাবি করো শুদ্ধ ভালোবাসার? অর্কের ক্রোধের স্ফুলিঙ্গ যেন সহনশীলতার শেষ সীমাও অতিক্রম করল। পুতুলের মতো করে আগলে রাখা প্রেয়সীর গালে সজোরে চড় মারতে তাই বিন্দুমাত্র দ্বিধা করল না। এত বড় সাহস তোমার, এত স্পর্ধা যে তুমি আমার ফিলিংস নিয়ে প্রশ্ন তোলো। ডার ইউ ডো দ্যাট অ্যাগেইন? আই উইল কি ইউ। চরের আঘাতে বেলির ঠোঁট কেটে যায়। ও কাপা হাতে নিজের গালে হাত দিয়ে অর্কের দিকে তাকিয়ে থাকে। একরাশ অবিশ্বাস নিয়ে দেখতে থাকে বদলে যাওয়া মনের মানুষটাকে। তুমি আমাকে মারলে? এত ঘৃণা আমার জন্য তোমার চোখে? তোমাকে আমি কি ভেবেছি আর তুমি কি হয়ে দেখালে? অর্ক ক্রূর একটা হাসি দিয়ে বলল, তোমার মতো স্বার্থপর নেমকহারাম কি ভাবলো তাতে কার কি আসে যায়? যে নিজের বাবা মায়ের হতে পারেনি সে আমার হবে একদিন, এইটা ভাবাই ভুল ছিল। তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, বেলি। তোমার চাইতে তো ভালো তো ওইসব রাস্তার মেয়েরা। ওদের তো তাও অভাবের তাড়না আছে। তোমার কিসের অভাব ছিল? স্পিয়াক আপ ডামিট। রাগ, ক্ষোভ, অবিশ্বাস যেন একসাথে বেলির চোখের ভাষায় চিৎকার করে ওঠে। ও অর্কের কলার ধরে বলে, এত নীচ তুমি, এত নোংরা তোমার মানসিকতা। এই নিয়ে তুমি দাবি করো আমাকে ভালোবাসার? আমি রাস্তার মেয়েদের চাইতেও বেশি খারাপ? এত বড় কথা বললে তুমি আমাকে? বললাম তো, তোমার সামনে দাঁড়িয়ে বললাম। লুকায়নি তো কিছু, বেলি। তোমার মতো পাপ যে নেই আমার মনে। না হলে আরো আগেই অনেক কিছু করতে পারতাম। অর্ক বেলির হাত দুটো টেনে নামায় নিজের কলার থেকে। কি করতে তুমি? আরো আগে কি করতে? আজকে তো গায়ে হাত তুলেছ, কালকে মতের বিপক্ষে যে সরি ছবে। আর বাকি কি আছে করার? অর্ক, প্রমাণ করে দিলে তুমি যে আমি ঠিক ছিলাম। তুমি আমার ভালোবাসার যোগ্য ছিলেই না কখনো। বেলির গালে আবার একটা চড় পড়ে। তবে এবার আর ও ছিটকে পড়ে না। অর্ক বেলিকে টানতে টানতে বিছানায় নিয়ে ফেলে। আমার ভালোবাসাকে শরীর সর্বস্ব বলে ঠিক করনি তুমি। ভেতরে অনেক কষ্টে শান্ত করে রাখা পশুটাকে তুমি জাগিয়ে তুলেছ, বেলি। আজ তুমি বুঝবে ঘৃণার স্পর্শ কাকে বলে। বেলি উঠে যেতে চাইলে অর্ক বিছানায় ফেলে ওর হাত দুটো চেপে ধরে একটানে ওর ওড়না খুলে মাটিতে ফেলে দেয়। বেলি চিৎকার করে বলে ওঠে, অর্ক, না, খবরদার আমার কাছে আসবে না। আল্লাহর কসম আমি নিজেকে শেষ করে ফেলব। এভাবে তুমি আমাকে কখনো পাবে না। কিন্তু অর্ক যেন বেলির সব ভয় আর দ্বিধা, শঙ্কা আর বাধার ঊর্ধ্বে চলে গেছে আজকে। নিজের শরীরের নিচে নিষ্ঠুরভাবে পিষে ফেলতে থাকে বেলির সব প্রত্যাখ্যানকে। এক হাতে ওর হাত দুটো এমনভাবে চেপে ধরে যে শুধু চুরি না বরং বেলির শেষ শ্বাসটুকু ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল। অন্য হাত দিয়ে বেলির চুলগুলো সরিয়ে খোলা কাঁধে নিজের দখলদারিত্বের জড়াল চিহ্ন রাখতে যেও অর্ক থেমে যায়।
তাকিয়ে দেখে বেলির বন্ধ চোখের কোল বেয়ে ঝরে পড়ছে অসহায় অশ্রুধারা। আমাকে তুমি মেরে ফেলো, তাও এভাবে অসম্মান করো না, প্লিজ। দোহাই লাগে তোমার, এই পাপ তুমি করো না। অর্ক বেলির দিকে তাকিয়ে বলল, যেভাবে তুমি আজ আমার ভালোবাসাকে অপমান করেছ, আমার বিশ্বাস, ভরসাকে পায়ের নিচে ফেলে ফিরোজের কাছে গিয়েছ, যে হাত দিয়ে তুমি ফিরোজকে ছুঁয়েছ, তারপরে তোমাকে করা সব অপমান জায়েজ। কিন্তু চাইলেও তোমার লেভেলে যে নিজেকে নামিয়ে আনা সম্ভব না। আমি তোমাকে স্পর্শ করব, এতটা পবিত্র না তুমি, বেলি। আর অন্যের একটা জিনিসে মূর্ত যে রহমান অর্ক হাত লাগায় না। কথাগুলো বলেই অর্ক বিছানা থেকে নেমে যায়। বেলি তখনও চোখ বন্ধ করে পড়ে আছে। ওকে দেখে জিন্দা লাশ মনে হচ্ছিল। তফাৎ শুধুই এটাই, এই লাশের কান্না করবার ক্ষমতা ছিল। অর্ক বেলির হাত ধরে টেনে ওকে ঘর থেকে বের করে দিল। মাটিতে পড়ে থাকা ওড়না ওর মুখের ওপর ছুঁড়ে ফেলে বলল, তোমার নির্লজ্জতা আজ সব সীমাকে অতিক্রম করে ফেলেছে। চেষ্টা করো নিজেকে বিকিয়ে দেওয়ার এই পাপকে ঢেকে রাখতে, না হলে মানুষ তোমাকে দেখে ভালোবাসাকে ঘৃণা করবে। অর্ক বেলির মুখের ওপর দরজা আটকে দেয়। বন্ধ দরজার দুপাশে দাঁড়িয়ে থাকে প্রেমের ভুবনের পরবাসী দুই হৃদয়। বিষবাষ্প নিয়ে ডানা মেলে সমাপ্তির নব সূচনা। বেলিকে ঘর থেকে বের করে অগ্র বন্ধ দরজা একপাশে নরকতাণ্ডব চালালো। ৮ মাস আগেও এই ঘরে এমনই এক পলায়নকারী রাত এসেছিল। সেই দিন অর্ঘ এভাবে সব তছনছ করেছিল, এভাবে নিজেকে রক্তাক্ত করেছিল। তফাৎ শুধু এটাই, সেই দিন অর্ঘ নিজের ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে দেখেছিল বেলির চোখে। অনেক যত্নে লালন করা এক স্বপ্নে সব পুড়তে দেখেছিল। কিন্তু আজ অর্ঘ নিজেই নিজের লাগানো আগুনে পুড়ছে। নিজেকে অর্ঘ সবচেয়ে বেশি ঘৃণা করছে। কিভাবে পারলো ও এমনটা করতে? কিভাবে পারলো বেলিকে ওই জঘন্য কথাগুলো বলতে? যে মেয়ে শর্মানকে দোয়ার মতো করে ওর বুকের ভিতর আলগে রেখেছে, আজ তা কীভাবে দাফন করলো? বেলি ভুলের সীমা নির্ধারণ গিয়ে অর্ঘ নিজেই সব সীমা অতিক্রম করে ফেলল। পাগলের মতো লাগছে অর্ঘকে, দম বন্ধ হয়ে আসছে। এভাবেও বাঁচতে চায় না। অর্ঘ দেয়ালে থাকা ছবি ফ্রেম একের পর এক আঘাত করতে থাকে। ভাঙা কাচের টুকরো দিয়ে ক্ষত বিক্ষত হতে থাকে ওর হাতের তালু। লাগামহীন রক্তের ফোঁটাগুলো অশান্ত লুর ধারা হয়ে দেয়াল বেয়ে নামতে থাকে। অর্ঘের চোখের সামনে ভেসে ওঠে বেলির মাটিতে ছিটকে পড়ার দৃশ্য। কিভাবে ও ব্যথা করে উঠেছিল, অথচ অর্ঘর কষ্টকে কিভাবে নিদারুণভাবে উপেক্ষা করেছে, আরও বেশি আঘাত করেছে, রক্তাক্ত করেছে ওর বেলি ফুলকে। অর্ঘ দুহাত দিয়ে নিজের চুল খামচে ধরে। ওর ভিতরে জেগে ওঠে দানবটাকে দমন করতে না পেরে দেওয়ালে মাথা ঠুকতে থাকে। সর্বনাশা এই প্রলয় যেন তবুও থামতে চায় না। অর্ঘ ড্রয়ার খুলে ঘুমের মেডিসিন পাতা থাকা অবশিষ্ট সবগুলো ওষুধ একেবারে খেয়ে ফেলে। নিঃশ্বাসের চাপ যেন ওর বুকে খাঁচার ভিতরে আর সহ্য হচ্ছে না। মাথা আর বুকের বাঁ পাশে তীব্র ব্যথা। অর্ঘ আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ও দৌড়ে যায় ওয়াশরুমে। মাঘ মাসে এই হাড় কাঁপানো শীতেও অর্ঘ শাওয়ার ছেড়ে তার নিচে বসে থাকে। প্রচণ্ড ঠান্ডা, ওর সব স্নায়ু যেন অসাড় হয়ে আসে। বিড়বিড় করে অর্ঘ বলতে থাকে, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে বেলি? কি থেকে কি বানিয়ে দিলে আমাকে? নিজেকে জীবনের চাইতে বেশি তোমাকে চেয়েছি। তোমার ভালোবাসা না পেয়ে আমি তোমাকে আমার মাঝে ধারণ করে রেখেছিলাম। ভেবেছিলাম খুব করে চাওয়া প্রেয়সীর প্রেম না হোক, সম্মানটুকু অন্তত আমি পেয়েছি। কিন্তু আজ সেটাও তুমি কেড়ে নিলে। এই রক্ত মাংস মানুষটাকে তুমি পশু বানিয়ে দিলে বেলি। আমি তো শুধু তোমাকে আঘাত করিনি, আমি আমাদের মাঝে থাকা শর্মানের সব প্রাচীনকে আঘাত করেছি, ঘুরিয়ে দিয়েছি সোনালি স্বপ্নের ইমারতকে। তোমার চরিত্র নিয়ে নোংরা ওই কথাগুলো বলে আমি শুধু আমার সংস্কারকে না, ভালোবাসাকেও অপমান করেছি। কোন মুখ নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো? তোমাকে চরিত্র বলা, রাস্তার মেয়ের সাথে তুলনা দেওয়ার লজ্জায় আমি কোথায় লুকাবো বেলি? এর চাইতে তুমি আমাকে মেরে ফেলো নিজের হাতে। তুমি তো আজ আমার বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকু কেড়ে নিলে আমার কাছ থেকে। কেন করলে এসব বেলি? খুব কি ক্ষতি হয়ে যেত শুধু আমার বাগানে ফুল হয়ে থাকলে? ভালোবেসে না হোক, অন্তত বন্ধু হিসেবে কি তুমি আমাকে মানতে পারলে না? এই সম্পর্কের শেষ সুতোটা এভাবে পুড়িয়ে না দিলে কি হতো না? অর্ঘের মন মস্তিষ্ক প্রশ্নের পাহাড় যেন পাষাণের মতো গুঞ্জন করতে থাকে। চোখের সামনে ভেসে ওঠে দুর্বিশ্ব এই মুহূর্তের প্রতিচ্ছবি। বাইকে করে অর্ঘ পাগলের মতো বেলিকে খুঁজে থাকে সব জায়গায়। এক নাগারে ফোন করতে থাকে ওকে, কিন্তু বেলি ফোন বন্ধ আছে।
ওর বান্ধবীরা কেউ জানি না ও কোথায় আছে। ভয় শঙ্কা সব কিছু অর্কের বোধশক্তিতে দুর্বল করে দিচ্ছিল। তার সাথে যোগ হয়েছে সন্ধ্যার বিষবাষ্প। অর্গের মনে হচ্ছিল ওর দম বন্ধ হয়ে যাবে। বারবার নিজেকে এই বলে ও সাহস দিচ্ছিল এমন কিছু হবে না, বেলি আর কিচ্ছু করবে না যা অর্ঘকে ধ্বংসের শেষ খাদে নিয়ে ফেলবে। ওর শেষ ভরসাটুকু ছিন্ন ভিন্ন করে দেবে। রাস্তার একপাশে বাইক থামিয়ে অর্ঘ হাঁটু গেড়ে বসে পড়ে। দাঁড়িয়ে থাকা বিন্দুমতো শক্তি আর সাহস যেন হারিয়ে ফেলেছে ও। মাথায় সেলাইয়ের জায়গা তীব্র ব্যথা করছে, সেই সাথে যোগ হয়েছে বুকের ব্যথা। অর্ঘ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। এমন লাগছে যে কোন সময় হৃৎপিণ্ডটা হাল ছেড়ে দেবে। অর্ঘ বিড়বিড় করে বলতে থাকে, বেলি, এত কষ্ট দিও না আমাকে। আমার সহনশীলতা আজ তলানিতে এসে ঠেকেছে। এরপরে না হয় আমি নিজেকে সামলাতে পারবো না আর তোমাকে এভাবে আমাকে নিঃশেষ করে দিও না। ফিরে এসো বেলি। আমি জানতে চাইবো না তুমি কোথায় ছিলে। একবারের জন্য প্রশ্ন করব না কার সাথে ছিলে, শুধু আমার দৃষ্টির সম্মুখে একবার ফিরে এসো তুমি। ভালো না আমি বাসলে বিশ্বাসের শেষ অবলম্বনটুকু অন্তত কেড়ে নিও না। আর কোনো অভিযোগ করব না, আর কিচ্ছু বলবো না। শুধু আমার বেঁচে থাকাকে অর্থহীন করে দিও না। তুমি নির্ভর এই আমিটাকে তোমার কাছ থেকে এত দূরে সরিয়ে দিও না যে চাইলেও আর ফিরতে পারবো না। প্লিজ বেলি, কাম ব্যাক। রাস্তার পথচারীরা অর্ঘের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, অথচ সেই দিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। স্থানকালে পরোয়া না করে অর্ঘ ফুঁপে ওঠে নিদারুণ কষ্টে। হঠাৎ মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে। তড়িঘড়ি করে অর্ঘ ফোন বের করে দেখে হোয়াটসঅ্যাপে ফিরোজের মেসেজ। নিঃশ্বাস আটকে অর্ঘ মেসেজটা ওপেন করে আর নিজের শেষ ভরসাটুকু যেন চোখের সামনে মাটিতে মিশে থাকতে দেখল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ফিরোজ বেলিকে জড়িয়ে ধরে রেখেছে। বেলি চোখ বন্ধ করে ওর বুকে মাথা দিয়ে রেখেছে। অর্ঘ হাত থেকে মোবাইল মাটিতে পড়ে যায়। ও পাগলের মতো প্রলাপ করতে থাকে, এটা সত্য না, এমনটা হয়নি, বেলি এমন কিছু করেনি, ও এমন করতেই পারে না। ওর বেলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। ইটস লাই, ইটস অ্যাবসলিউটলি লাই। মোবাইলের রিংটোন শুনে অর্ঘ তাকিয়ে দেখে সাব ইন্সপেক্টর রাকিব ফোন দিয়েছে। কাঁপতে থাকা হাতে ও কল রিসিভ করে। ভাবির খোঁজ পাওয়া গেছে। অর্ঘ ফিরোজের সাথে দেখা করতে এসেছে ভাবি লাইফলাইন হেলথ কেয়ার হসপিটালে। ওরা দুজন সেখানে আছে। বন্ধুকে কথাগুলো বলেই সংকোচে রাকিবের গলা চেপে আসে। কানের পর্দা এসিড ঠেলে দিলেও বোধহয় এত যন্ত্রণা হতো না যতটা অর্ঘের এখন হচ্ছে। বুকের কাছে যেন বিদ্রোহ শুরু হয়েছে। ওর ফুরিয়ে আসা প্রাণশক্তি শেষ বিন্দুগুলোকে জড়ো করে বলল, ফিরোজ তো অন্য হাসপাতালে ছিল, আমি নিজের খবর নিয়েছি, সেখানে ও নেই, ডিসচার্জ দিয়ে চলে গেছে। হ্যাঁ ঠিক শুনেছিস, গতকাল বিকেলে ডিসচার্জ দিয়ে এই প্রাইভেট হাসপাতালে এসে ভর্তি হয়েছে। ভাবি এখন ওর সাথেই আছে। রাকিব একটু থেমে আবার বলে, তুই কি একা যাবি নাকি আমি আসবো? কোনো পাগলামি করিস না অগ্র। ভাবি যদি স্বেচ্ছায় গিয়ে থাকে ওইখানে আমাদের কিন্তু কিছু করার থাকবে না। আমি যাব, তুই ভাবিস না। মোবাইলে পকেটে রেখে অর্ঘ ধীর পায়ে হেঁটে বাইকের কাছে যায়। লাশ কাঁধে বহন করার মতো ভার টের পাচ্ছে ও। তফাৎ একটাই, আজকে ওর বিশ্বাসের মৃত্যু ঘটেছে চিরতরে। সারা পথ অর্ঘ বারবার নিজের বলতে থাকা, বেলির কাছে নিশ্চয়ই ব্যাখ্যা আছে। আর কিছু না হোক অন্তত পরিবারের কথা ভেবে হলেও বেলি এমন কিছু করবে না। ঝড়ের বেগে নাকি রাস্তাটুকু বাইক চালিয়ে অর্ঘ হাসপাতালে আসে। রিসিপশন থেকে জেনে নিয়ে পা বাড়ায় ফিরোজের ক্যাবিনের দিকে। এক একটা কদম অর্ঘের সাক্ষাতের মরণ কামড়ের ন্যায় যন্ত্রণা দিচ্ছিল। ওর কাছে মনে হচ্ছিল এর চাইতে বড় শাস্তি আর কিচ্ছু হতে পারে না। অর্ঘ যখন কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আরেকবার যেন অপঘাতে ওর মৃত্যু ঘটল। আর এই আঘাত অন্য কারো নয়, বরং ওর প্রিয়তমা স্ত্রীর দেওয়া। চোখের সামনে দুনিয়া উল্টে যায়। অর্ঘ যখন দেখে বেলি আর ফিরোজ হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। বেলি ওর ঘরে মাটিতে বসে আছে, হাঁটুতে মুখ গুজে। নিজের ছায়াকে বেলি এখন ভয় লাগছে, তাই লাইট অফ করে আলমারির পাশে এক কোণায় ও নিজেকে আড়াল করে বসেছে। ওর পুরো শরীর আতঙ্ক কাঁপছে, দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে, ঠান্ডা না বরং ভয়ের তীব্রতায়। আয়েশা বেগম এসে কয়েকবার বেলিকে ডেকেছেন, বরাবর ওকে দরজা খুলতে বলেছেন। এবার এসে মিনতি করে বললেন, বেলি দরজা খোল, আমাকে ভিতরে আসতে দে, না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। দরজা খোল বলছি। বেলি হাতে মুঠোতে থাকা ওড়না দিয়ে মুখ চেপে ধরে যেন ওর কান্নার আওয়াজ বাইরে
না যায়। অনেক কষ্টে দাঁড়িয়ে আয়নার সামনে এসে নিজেকে দেখে ওর ঠোঁটের কোণে এখনও রক্ত লেগে আছে। হাতে একপাশে থাকা রক্ত বের হয়ে জামায় স্পষ্ট বোঝা যাচ্ছে। কান্না করতে করতে ওর হিচকির মতো হচ্ছে। বেলি মুখ মুছে নেয় ভালো করে, তারপর আস্তে করে দরজা খুলে মুখোমুখি হয় আয়শা বেগমের। কি হয়েছে তোর? এমন কেন লাগছে তোকে? অর্ঘ্য কি করেছে তোর সাথে? আয়শা বেগম বেলিকে জড়িয়ে ধরে একের পর এক প্রশ্ন করতে থাকেন। তার বুকের ভিতর যেন ভয় দামমা বাজছে। বেলি বড় মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো, ঠিক যেন ঝড়ের মুখে পড়ার ডানা ঝাপটানো পাখি, আর যার আর কোনো আশ্রয় নেই। অর্ঘ্য কি করেছে? কোথায় ছিলি তোরা? আমাকে তুই বল, ও কি করেছে? যদিও তোকে অসম্মান করেছে তা আমাকে বল। তোর বড় মা ভুলে যাবে আজ যে অর্ঘ্য নামে তার কোনো ছেলে আছে। লক্ষ্মী আমার, আমাকে তুই সব খুলে বল। বিলি অনেক চেষ্টা করে নিজেকে সামনে নিয়ে বলে, এমন কিছু হয়নি, তুমি ভয় পেও না। তোমার ছেলে এমন কিছু করেনি। তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? খবরদার আমার কাছে কিছু লুকাবি না, সত্যিটা বল আমাকে। আমি ঠিক আছি বড় মা। ওর সাথে একটু ঝগড়া হয়েছে আর আমাকেও বকা দিয়েছে অনেক, এর বেশি কিচ্ছু হয়নি। কোনো রকম বেলি নিজের কান্না আটকে বলে, বুঝেছি, তুই বলবি না আমাকে। তুই দাঁড়া এখানে, আমি অর্ঘ্যকে যেয়ে জিজ্ঞেস করি। বেলি আয়শা বেগমের হাত চেপে ধরে জোর দিয়ে বলে, তুমি ওকে কোনো প্রশ্ন করবে না, এই ব্যাপারে তুমি কিচ্ছু বলবে না। আর যদি বলো তাহলে আমি কখনই তোমার সাথে কথা বলবো না। আয়শা বেগম বেলির গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, কি শুরু করেছিস তোরা? আর কতদিন লাগবে তোদের মাঝে সব ঠিক হতে? মায়ের কণ্ঠে তার সন্তানের জন্য থাকা দুশ্চিন্তা আর হাহাকার বেলি টের পায়। বড় মাকে জড়িয়ে ধরে ও আবারও বলল, আমি একটু একা থাকতে চাই, অনেক ক্লান্ত লাগছে। ঘুম থেকে উঠে কথা বলবো তোমার সাথে। এখন তুমি ঘরে যে বিশ্রাম নাও। আয়শা বেগম বেলির কপালে চুমু দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বেলি দরজা আবার বন্ধ করে দিল। ইচ্ছে করে বড় মা সামনে লাইট জ্বালায়নি, না হলে গালে অর্ঘ্যের দেওয়া আঘাতের চিহ্ন লুকাতে পারত না। এই ব্যথা তো তার সময়ের সাথে সাথে কমে যাবে, কিন্তু আজকে অর্ঘ্যের বেলির হৃদয়ে যে আঘাত করেছে, ওর সম্মানকে যেভাবে ধুলোয় মিশিয়েছে, সেই কষ্ট তো বেলি মরে গেলেও ভুলতে পারবে না। যাকে সবটুকু দিয়ে ভালোবেসেছে সেই মানুষটা বেলি আজকে সব থেকে বেশি অপমান করলো। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আজ রাতে বেলি স্বস্তিতে নির্ভরতায় অর্ঘ্যের বুকে মাথা শুতে চেয়েছিল, অথচ যা হয়েছে তারপরে বেলি জীবনের স্বস্তি বলে আর কিচ্ছু বাকি নেই। প্রতিটা রাত বেলি এই আফসোসে কাটাবে যে কেন এটা ওর জীবনের শেষ রাত হলো না। কেন অর্ঘ্যের চোখে নিজের সম্মান শেষকৃতি দেখার আগে বেলি অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেল না। বেলি ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলতে, ও নোংরা মেয়ে না, নিজেকেও বিকিয়ে দিতে আসেনি কারো কাছে। ফিরোজের সাথে বেলির কোনো সম্পর্ক নেই। আজ ফিরোজকে বেলি শুধু অপমানই করেনি, বরং ওর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এসেছিল অর্ঘ্যের জন্য তৈরি হওয়া সম্মান আর ভালোবাসাকে। কিন্তু বিনিময় কি পেল অর্ঘ্য? বেলির ভালোবাসাকে অসম্মান করেছে, ওকে শুধু একটা রক্তমাংস শরীর ভেবে আঘাত করেছে। নিজ ঘরে চার দেওয়ালের ভিতরে বেলির লজ্জাকে নিলামে তুলেছে। এই অপমান বেলি কিভাবে ভুলবে?